আমরা ভাবি পৃথিবী চলে রাজনীতি দিয়ে, কেউ ভাবে চলে সেনাবাহিনী দিয়ে, আর কেউ ভাবে চলে টাকায়। কিন্তু যদি আসল শক্তি থাকে এমন এক সিস্টেমে যেটা মানুষ নয়, নিয়ম দিয়ে চলে। আজ আমরা কোনো গসিপ বলবো না। আজ আমরা বুঝব একটি পরিবার নয়, একটি সিস্টেম কিভাবে কাজ করে। আমরা যখন রথচাইল্ডস নামটা শুনি, আমাদের মনে হয় একটা ধনী পরিবার, অনেক টাকা, অনেক প্রভাব, অনেক গল্প। কিন্তু আসল সত্যিটা একটু আলাদা। এটা শুধু একটা পরিবার নয়, এটা এক সিস্টেম। একজন মানুষ মারা যেতে পারে, একটা প্রজন্ম শেষ হয়ে যেতে পারে, কিন্তু যদি নিয়মগুলো টিকে থাকে, যদি কানেকশনগুলো অটুট থাকে, যদি কাঠামোটা আগের মতোই কাজ করে, তাহলে ক্ষমতা কখনো শেষ হয় না। ভাবুন তো, কোনটা বেশি শক্তিশালী? একজন শক্তিশালী ব্যক্তি, নাকি এমন এক নেটওয়ার্ক যেখানে প্রত্যেকে নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে? এই সিস্টেম এমনভাবে তৈরি যাতে ব্যক্তির চেয়ে বড় হয়ে যায় কাঠামো। এখানে ফোকাস থাকে না আমিতে, ফোকাস থাকে আমাদের নিয়মে। একজন ব্যর্থ হলেও সিস্টেম ভেঙে পড়ে না, কারণ সিদ্ধান্ত নেয় একক মানুষ নয়, নিয়ম, কৌশল আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই কারণেই অনেকে যেটাকে শুধু একটা পরিবার ভাবে, সেটা আসলে একটি বহুস্তরের নেটওয়ার্ক, যেখানে মুখ বদলায় কিন্তু খেলা একই থাকে। এবং ইতিহাস আমাদের একটা জিনিস শেখায়: ব্যক্তির উপর ভরসা করলে শক্তি টেকে না, কিন্তু সিস্টেমের উপর ভরসা করলে শক্তি প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। তাই প্রশ্নটা পরিবার নিয়ে নয়, প্রশ্নটা হলো সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছিল এবং সেটা আজও কিভাবে কাজ করছে। আজ আমরা মোবাইলে 1 সেকেন্ডে খবর পাই, কিন্তু 200 বছর আগে এক শহর থেকে আরেক শহরে খবর পৌঁছতে লাগত কয়েকদিন, কখনো কয়েক সপ্তাহ। এখন ভাবুন, যদি আপনার কাছে সেই খবরটা পৌঁছে যায় সবার আগে। যুদ্ধ শুরু হয়েছে, রাজা হেরেছে বা জিতেছে, কোনো দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, এই তথ্যগুলো বাজারে সবার আগে জানলে আপনি কি করবেন? আপনি আগে সিদ্ধান্ত নেবেন, আপনি আগে কিনবেন, আপনি আগে বিক্রি করবেন। এটাই ছিল আসল খেলা। রথচাইল্ড নেটওয়ার্ক নিজেদের আলাদা কুরিয়ার সিস্টেম বানিয়েছিল, নিজস্ব বার্তাবাহক, নিজস্ব তথ্য চেন। তাদের কাছে খবর পৌঁছত সরকারি ঘোষণার আগেই, এবং বাজারে যে আগে জানে সে কখনো অন্ধভাবে সিদ্ধান্ত নেয় না। মনে রাখবেন, টাকা শক্তি দেয়, কিন্তু তথ্য টাকা তৈরি করে। যখন অন্যরা গুজবে চলছিল, তারা চলছিল ডেটায়। এই একটুকু সময়, কয়েক ঘন্টা বা কয়েকদিনের এগিয়ে থাকা, বদলে দিত কোটি টাকার হিসাব। তাই আসল শক্তি শুরু হয়েছিল ব্যাংক দিয়ে নয়, শুরু হয়েছিল তথ্য দিয়ে। কারণ তথ্য মানে নিয়ন্ত্রণ, আর নিয়ন্ত্রণ মানে ক্ষমতা। একটা সহজ প্রশ্ন করি, যদি কোনো রাজা যুদ্ধ করতে চায় কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে কি করবে? সে ধার নেবে। ইতিহাসে বারবার দেখা গেছে, যুদ্ধ, সাম্রাজ্য বিস্তার, রাজ্য চালানো, সবকিছুর জন্য প্রয়োজন অর্থ। আর যখন সেই অর্থ আসে কারো কাছ থেকে ধার হিসাবে, তখন আসল ক্ষমতা কার হাতে যায়? যে ধার দেয়। সে শর্ত ঠিক করে, সুদ কত হবে, কখন শোধ করতে হবে, কোন সম্পদ বন্ধক থাকবে, সব সিদ্ধান্ত নেয় ঋণদাতা। এটাই ছিল সিস্টেমের নীরব শক্তি। রাজা সিংহাসনে বসে, সরকার সামনে থাকে, কিন্তু হিসাবের খাতা থাকে অন্য কারো হাতে। ঋণ এমন এক অদৃশ্য শিকল যেটা চোখে দেখা যায় না, কিন্তু সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। রাজা বদলাতে পারে, সরকার পড়ে যেতে পারে, কিন্তু ঋণ থেকে যায়। আর যতদিন ঋণ থাকে, ততদিন প্রভাবও থাকে। এই কারণেই ঋণ শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটা রাজনৈতিক শক্তির হাতিয়ারও। নীরব, অদৃশ্য, কিন্তু অত্যন্ত কার্যকর। প্রশ্ন হলো, যখন আপনি ধার নেন, তখন কি শুধু টাকা নেন, নাকি কিছুটা স্বাধীনতাও দিয়ে দেন? আসল শক্তি কখনো চিৎকার করে না। যে খুব বেশি নিজেকে দেখায়, সে খুব সহজে টার্গেট হয়ে যায়। আমরা সাধারণত যাদের দেখি, বড় বাড়ি, বিলাসবহুল জীবন, মিডিয়ায় উপস্থিতি, ভাবি তারাই সবচেয়ে শক্তিশালী। কিন্তু ইতিহাস একটা ভিন্ন কথা বলে। সবচেয়ে দীর্ঘস্থায়ী শক্তি প্রায় থাকে আলোর বাইরে। এই সিস্টেম কখনো নিজেকে কেন্দ্রবিন্দু বানায়নি, কখনো প্রকাশ্যে ক্ষমতার দাবি করেনি। তারা সিদ্ধান্তের টেবিলে থেকেছে, কিন্তু ক্যামেরার সামনে নয়। কারণ সামনে থাকলে সমালোচনা আসে, আক্রমণ আসে, শত্রু তৈরি হয়। কিন্তু ছায়ায় থাকলে আপনি প্রভাব ফেলতে পারেন ঝড় না তুলে। নীরবতা এখানে দুর্বলতা নয়, এটা কৌশল। একটা গাছ যত বেশি ফল দেয়, তত বেশি পাথর পড়ে। তাই যারা দীর্ঘমেয়াদে টিকে থাকতে চায়, তারা সবসময় আলো খোঁজে না। দেখানো সম্পদ সাময়িক প্রভাব তৈরি করে,
কিন্তু অদৃশ্য প্রভাব দীর্ঘ সময় ধরে কাজ করে। এটাই ছিল অদৃশ্য শক্তির দর্শন। কম দেখা যাও, কিন্তু গভীরভাবে প্রভাব ফেলো। প্রশ্ন হলো, আপনি কি শক্তি দেখাতে চান নাকি শক্তিকে টিকিয়ে রাখতে চান? ভাবুন একটা গাছের কথা। যদি গাছের শুধু একটা শিকড় থাকে, ঝড় এলে সেটা সহজেই উপড়ে যাবে। কিন্তু যদি শিকড় চারদিকে ছড়িয়ে থাকে, তাহলে ঝড় এলেও গাছ টিকে যায়। এই সিস্টেম ঠিক এমনই কাজ করত। এরা শুধু একটাই আয়ের উৎসের ওপর নির্ভর করেনি। শুধু ব্যাংকিং নয়, লোন, বন্ড, বিনিয়োগ, উপদেষ্টা পরিষেবা, বিভিন্ন দেশের সঙ্গে আর্থিক সম্পর্ক সব মিলিয়ে তৈরি হয়েছিল এক জাল। এক দেশে সমস্যা হলে অন্য দেশে সুযোগ, এক সেক্টর ক্ষতিগ্রস্ত হলে অন্য সেক্টর লাভে। এটাই ডাইভার্সিফিকেশন। টাকা যেন এক জায়গায় আটকে না থাকে, বরং নদীর মতো বইতে থাকে বিভিন্ন পথে। এভাবে শুধু সম্পদ বাড়ে না, প্রভাবও ছড়িয়ে পড়ে। কারণ যেখানে অর্থ যায় সেখানেই সম্পর্ক তৈরি হয়, আর যেখানে সম্পর্ক সেখানেই প্রভাব। এই নেটওয়ার্কের শক্তি ছিল একটি কেন্দ্র নয়, বরং বহু কেন্দ্র। একটি দেশ নয়, বরং বহু দেশ। একটি সুযোগ নয়, বরং বহু সুযোগ। প্রশ্নটা হলো, আপনি কি সবকিছু এক ঝুড়িতে রাখছেন, নাকি নিজের ভবিষ্যতের জন্য একাধিক রাস্তা খুলে রাখছেন? আজকের পৃথিবীতে আমরা কি শিখি? দ্রুত সফল হও, দ্রুত টাকা বানাও, দ্রুত পরিচিত হও। কিন্তু কিছু সিস্টেম আছে যারা 10 বছর নয়, 100 বছর নয়, শতাব্দীর হিসেব করে। এখানে প্রতিটি নতুন প্রজন্মকে শেখানো হয়, তুমি মালিক নও, তুমি রক্ষক। তোমার কাছে যা আছে তা চিরদিনের জন্য নয়, তুমি শুধু সাময়িকভাবে সেটার দায়িত্বে। এই মানসিকতা পুরো খেলাটাই বদলে দেয়। কারণ যখন কেউ নিজেকে মালিক ভাবে, সে উপভোগ করতে চায়, দেখাতে চায়, ব্যয় করতে চায়। কিন্তু যখন কেউ নিজেকে কেয়ারটেকার ভাবে, সে সংরক্ষণ করে, গঠন করে, দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে। এই কারণেই কিছু পরিবার প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, কারণ তারা ভাগ্যের উপর ভরসা করে না, স্ট্রাকচারের উপর ভরসা করে। তারা তাৎক্ষণিক লাভের জন্য ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে না। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় তারা ভাবে, এটার প্রভাব 50 বছর পর কী হবে। এটাই লং টার্ম থিঙ্কিং। প্রশ্ন হলো, আপনি কি শুধু আজকের জন্য কাজ করছেন, নাকি এমন কিছু তৈরি করছেন যা আপনার পরেও টিকে থাকবে? একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন? আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়? ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি করো, টাকা উপার্জন করো, তারপর খরচ করো। কিন্তু কখনো কি শেখানো হয় সিস্টেম কিভাবে কাজ করে? আমরা শিখি নিয়ম মানতে, কিন্তু খুব কমই শিখি নিয়ম কে বানায়। আমরা ফলাফল দেখি, কিন্তু প্রক্রিয়া দেখি না। আমরা সামনে থাকা মুখগুলো দেখি, কিন্তু চুক্তিপত্র, শর্ত, কাঠামো এসব দেখি না। কারণ সিস্টেম এমনভাবেই ডিজাইন করা যাতে বেশিরভাগ মানুষ শুধু খেলাটা খেলুক, বোর্ড টানা দেখুক। আমাদের কন্ডিশনিং এমন, আমরা ব্যস্ত থাকি আয় আর ব্যয়ের মধ্যে, সময় পাই না প্রশ্ন করার। আর যতদিন প্রশ্ন উঠবে না, ততদিন কাঠামো অদৃশ্যই থাকবে। আসল নিয়ন্ত্রণ সবসময় প্রকাশ্যে থাকে না, অনেক সময় সেটা লুকিয়ে থাকে নিয়মে, ডকুমেন্টে, চুক্তিতে। প্রশ্নটা হলো, আপনি কি শুধু নিজের জীবনের হিসেব দেখছেন, নাকি সেই বড় কাঠামোটাও দেখার চেষ্টা করছেন যেটার ভেতরে আপনি খেলছেন? এই ভিডিওর উদ্দেশ্য কাউকে মহিমান্বিত করা নয়, কাউকে দোষারোপ করাও নয়। উদ্দেশ্য একটাই, সিস্টেম থিঙ্কিং শেখা। কারণ যখন আপনি শুধু মানুষকে দেখেন, তখন আপনি আবেগে ভাসেন। কিন্তু যখন আপনি সিস্টেমকে দেখেন, তখন আপনি বুঝতে শুরু করেন। একটা নিয়ম কেন বানানো হলো? একটা সিদ্ধান্তে লাভ কার হলো? একটা কাঠামো কাকে শক্তিশালী করলো? এই প্রশ্নগুলোই পার্থক্য গড়ে তোলে। যে ব্যক্তি শুধু কাজ করে, সে সিস্টেমের অংশ। কিন্তু যে ব্যক্তি সিস্টেম বোঝে, সে নিজের অবস্থান বদলাতে পারে। ব্যক্তি আসে আর যায়, সরকার আসে আর যায়, বাজার ওঠে আর নামে, কিন্তু সিস্টেম যদি ঠিকভাবে তৈরি হয়,